তাহলে এখানে আমরা টপ ওয়েটিং আর্ম দিয়ে টপ রোলার গুলিকে বটম রোলারের সাথে খুব শক্ত করে আটকে দিলাম। এখন বটম রোলার ঘুরলেই সারফেস কন্টাক্ট থেকে টপ রোলার ঘুরতে আরম্ভ করবে। এখন মেশিন চালু করে দেওয়া হচ্ছে। যখন মেশিন চালু করে দেওয়া হলো তখন কিন্তু রোলার গুলি ঘুরছে। আর রোলার ঘুরছে মানে কিন্তু আমার টপ রোলার বটম রোলার ঘুরে ঘুরে রোভিং গুলিকে সামনে পাস করে দিচ্ছে। কিন্তু এটা তোমরা বলেছো যে গত ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি যে রোভিং গুলি তারপরও কেন বাতাসে ভাসে না, কারণ হচ্ছে এই যে নিচে সাকশন পাইপ আছে। এই সাকশন পাইপ হচ্ছে রোভিং এর ফাইবার গুলি যখনই ড্রাফটিং এর টপ আর বটম রোলার পার হয়ে আসে সাথে সাথে তারা এই সাকশন স্লটের ভিতরে ঢুকে যায় এবং পরবর্তীতে সেন্ট্রালি মেশিনের চেম্বারে জমা হয়ে যায়। নিচে এগুলাই হচ্ছে ইয়ার্ন গাইড। একটু আগে আমরা বললাম এখানে গোলাকৃতির যেই গোল গোল ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে, এগুলাই হচ্ছে ইয়ার্ন গাইড। ইয়ার্ন গাইডের পিছনে সাপোর্টিং আর্ম, আর সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইড দুইয়ে মিলে তাদেরকে আমরা বলি হচ্ছে ল্যাপেট। এই যে এখানে ফাইবার দেখা যাচ্ছে, ফাইবারের ফ্লোটা যেটা সাকশন হয়ে চলে যাচ্ছে। যাই হোক, এখন আমরা ইয়ার্ন গাইড সম্পর্কে জেনেছি। তো এখন আমরা স্পিন্ডল সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি, যেটা সম্ভবত আমাদের বইতে নাম্বার 8। তো স্পিন্ডল স্পিন্ডেলের কাজ কিন্তু আমাদের রোভিং ফ্রেমে স্পিন্ডেলের যেরকম কাজ ছিল আমাদের রিং ফ্রেমেও কিন্তু স্পিন্ডেলের একই কাজ। রোভিং ফ্রেমে আমরা দেখেছি যে প্রপার ওয়াইন্ডিং এর জন্য রোভিং ববিনকেও কিন্তু ঘুরে ঘুরে রোভিংটাকে নিজের চারপাশে পেঁচিয়ে নেওয়ার প্রয়োজন ছিল। তো এখানেও তো আমাদের রোভিং ববিন তো ছিল একটা তোমার আমাদের রোভিং ববিন তো যেটা ছিল এই রোভিং ববিন তো একটা সামান্য প্লাস্টিকের প্যাকেজ মাত্র। তো এই প্লাস্টিকের প্যাকেজের মাধ্যম সে নিজে কিভাবে ঘুরবে? এজন্য আমরা একটা স্পিন্ডেল ব্যবহার করতাম। যে স্পিন্ডেলের কাজ ছিল আম আমরা স্পিন্ডেলের উপরে রোভিং ববিনকে বসায় দিতাম। স্পিন্ডেলটা মোটর থেকে মোশন নিয়ে ঘুরতো, যার ফলে রোভিং ববিনটাও ঘুরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে কিন্তু রিং ববিনটা ছোট আকৃতিতে। এই যে এই ছোট্ট যে সবুজ প্যাকেজ দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের রিং ববিন, এবং এই রিং ববিনটা কিন্তু আকৃতিতে বেশ ছোট রোভিং ববিনের তুলনায়। ইয়ার্নের পরিমাণও খুবই অল্প। তো এই রিং ববিনটা ঘুরার জন্য স্পিন্ডেলের উপরে নির্ভরশীল। এখানে এই যে আমাদের চিকন যেই ভার্টিক্যাল যেই রড দেখা যাচ্ছে বা ভার্টিক্যাল যে শ্যাফট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের স্পিন্ডেল। এবং স্পিন্ডেলের সীমানা একদম এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। স্পিন্ডেলের সীমানা উপর থেকে শুরু করে একদম এই নিচের পর্যন্ত স্পিন্ডেলের সীমানা। তবে স্পিন্ডেলের বটম যে পার্ট সেটা কিন্তু ঘূর্ণায়মান নয়, সেটা স্থির থাকে। স্পিন্ডেলের উপরের পোর্শনটাকে বলা হয় স্পিন্ডেল ব্লেড। এই যে এইটুকু অংশকে বলা হয় স্পিন্ডেল ব্লেড। এবং এই স্পিন্ডেল ব্লেড যেটা আমরা দেখছি, এই স্পিন্ডেল ব্লেডটাই ঘুরতে থাকে। তো এখানে আমরা তিনটা স্পিন্ডেল ব্লেড দেখতে পাচ্ছি। এটা একটা স্পিন্ডেল ব্লেড, তারপরে এটা একটা স্পিন্ডেল ব্লেড, এবং এটা একটা স্পিন্ডেল ব্লেড। তিনটা স্পিন্ডেল ব্লেড দেখতে পাচ্ছি। আরো তিনটা আছে কিন্তু ডান পাশে তিনটা বোঝা যাচ্ছে না, কারণ রিং ববিনকে স্পিন্ডেল ব্লেডের উপরে বসায় দেওয়া হয়। যাই হোক, তো স্পিন্ডেলের কাজ কি সে নিজে ঘুরে মোটর থেকে মোশন নিয়ে। তো আমরা যখন রিং ববিনকে স্পিন্ডেলের উপরে বসায় দিব তখন রিং ববিনটাও ঘুরতে শুরু করবে এবং আমরা একটা পারফেক্ট ওয়াইন্ডিং পাবো। তাহলে মোটামুটি এখান থেকে আমরা স্পিন্ডেলের কাজ সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর আমরা যে কম্পোনেন্টের দিকে যাব সেটা রিং এবং ট্রাভেলার। আমরা আবার ভিডিওটাতে ব্যাক করি। এখন মেশিন যখন চালু হয়ে গেল
তখন কিন্তু হচ্ছে এই যে যেমন এখানে একটুখানি একটা স্পিন্ডেল উকি দিচ্ছে। এই যে এটা একটা স্পিন্ডেল উকি দিচ্ছে। আচ্ছা। তো এখন আমরা আরেকটা কম্পোনেন্টের সাথে পরিচিত হই। ভদ্রলোকের হাতে খেয়াল করে দেখো একটা খুব ছোট্ট একটা কম্পোনেন্ট আছে। দেখাই যাচ্ছে না বলতে গেলে। এই যে এখানে খুব ছোট্ট একটা কম্পোনেন্ট উনার হাতে আছে। যেই কম্পোনেন্টটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার। এই কম্পোনেন্টটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার। এটাই কি 9 নাম্বার? আচ্ছা, তো ট্রাভেলারের সাথে যেই এখানে যে আমরা গোল চাকতি দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় হচ্ছে রিং। আমি আবার একটু পিছন থেকে আসি। এই যে ভদ্রলোকের হাতে ছোট্ট একটা ডিভাইস, এটাকে বলা হয় ট্রাভেলার। আর এই যে এখানে লম্বা যে ভার্টিক্যাল শ্যাফট দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্পিন্ডেল। যেমন ডান দিকের স্পিন্ডেলটা দেখতে পাচ্ছি না, কারণ ওইখানে আগে থেকে একটা রিং ববিন বসানো স্পিন্ডেলের উপরে, এই জন্য দেখা যাচ্ছে না। আর এখানে যে গোলাকার চাকতিগুলি দেখতে পাচ্ছি এই চাকতিগুলিকে বলা হয় হচ্ছে রিং। এটা একটা রিং, এই গোলাকার চাকতিটা একটা রিং, এই ডান দিকে এটা একটা রিং, এগুলা হচ্ছে রিং। আর এটা লম্বাটা হচ্ছে স্পিন্ডেল। আর আমাদের আরেকটা ডিভাইস অবশ্যই লাগবে যেটা ভদ্রলোকের হাতে, ট্রাভেলার। তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে এখানে খুব সূক্ষ্ম একটা ডিভাইস আছে। এই যে এখানে এখানে একটা ট্রাভেলার আছে। আমরা সমস্যা নেই, আমরা দেখবো ট্রাভেলার একটু পরেই। তো এখানে আমরা দেখি যে ভদ্রলোক এখন ট্রাভেলারটাকে রিং এর উপরে বসায় দেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, এই যে রিং এর উপরে ট্রাভেলারটাকে বসায় দেওয়া হলো। আর স্পিন্ডেলটাকে তো দেখাই যাচ্ছে। তো রিং এর উপরে ট্রাভেলারটাকে হচ্ছে বসায় দেওয়া হলো এখানে। তো এটাই হচ্ছে সেই ট্রাভেলার। খুবই ছোট্ট, সূক্ষ্ম, কিন্তু ট্রাভেলার ছাড়া ইয়ার্ন তৈরি করা যাবে না। এখন আমার কাজ হচ্ছে আমরা তাহলে দেখি যে ট্রাভেলারটাকে আমরা দেখে আসি যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রিং এর ক্রস সেকশন, টি শেপ। এটা কিন্তু গোলাকার রিংটাকেই যদি আমরা হচ্ছে কেটে ফেলি মাঝখান থেকে এবং এরপরে যদি ক্রস সেকশনটা দেখি তাহলে এরকম টি শেপ ক্রস সেকশন হবে। উপরে যে ডিভাইসটা, এই বাঁকা ডিভাইসটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার। হ্যাঁ? তো এরকম। এটা হচ্ছে ইয়ার্নের প্যাকেজ। প্যাকেজ থেকে ইয়ার্ন বের হয়ে আগে ট্রাভেলারে যায়, ট্রাভেলার হয়ে তারপরে উপরের দিকে যায়। এখানেও কিন্তু তাই। প্যাকেজ থেকে আসছে, এসে ট্রাভেলারে ঢুকলো, ট্রাভেলার থেকে তারপরে উপরে যাচ্ছে। আরো ২-১ টা ছবি দেখতে পারি আমরা বোঝার জন্য। এই যে এখানে গোলাকার যে চাকতি, চাকতিটা হচ্ছে রিং। আর এই চাকতির মধ্যে যে ছোট্ট একটা ডিভাইস দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে ট্রাভেলার। তারপরে হ্যাঁ, এখান থেকেও দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রাভেলার। আর এই যে ইয়ার্নটা যাচ্ছে ট্রাভেলারের মাঝখান দিয়ে। আর টি শেপের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রিং এর ক্রস সেকশন, যদি আমরা কল্পনা করি তাহলে সেটা এরকম হবে। রিং এর ক্রস সেকশনটা এরকম। যাই হোক, আমার মনে হয় ট্রাভেলারটা দেখতে কিরকম এবং রিং দেখতে কিরকম এটা তোমরা আইডিয়া নিয়ে ফেলেছো। আচ্ছা, তাহলে এখন আমি আবার চলে যাই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই যে রোভিং যেটা ছিল, রোভিং এর মধ্যে আমাদের এই সরি, রোভিংটা তো ড্রাফটিং জোনে ড্রাফট হয়ে যাচ্ছে। তো আমি যখন ইয়ার্ন প্রোডাকশন যখন শুরু করতে চাইবো, তখন এই নিচের স্পিন্ডেলের সাথে এই ড্রাফটিং জোনের আমার একটা সংযোগ তৈরি করতে হবে।
কারণ আমি তো ফিড দিচ্ছি রোভিং, আর রোভিং তো আছে হচ্ছে ড্রাফটিং জোনে। আর ইয়ার্ন তো আমি পেঁচাতে চাচ্ছি স্পিন্ডেলের থাকা রিং ববিনে। স্পিন্ডেলে থাকা রিং ববিনে আমি ইয়ার্নকে পেঁচাতে যাচ্ছি। কিন্তু নতুন ফাইবার গুলো তো সব আছে ড্রাফটিং জোনে। তাহলে কি করতে হবে? স্পিন্ডেলের উপরে রিং ববিনের সাথে আমার এই ড্রাফটিং জোনের একটা সংযোগ তৈরি করতে হবে। সেটাই আমরা এখন দেখব। অর্থাৎ ১ম বার যখন হচ্ছে ইয়ার্ন শুরু করতে হয় তৈরি করা, তখন আমাকে এই কাজটাই করতে হবে। আমাকে একটা এখানে ভদ্রলোকের হাতে যেরকম একটা প্যাকেজের মধ্যে কিছু ইয়ার্ন, তো আ এরকমই করা হয়। অবশ্য ভদ্রলোকের হাতে অনেকগুলা ইয়ার্ন, এত ইয়ার্ন তো লাগবে না। অল্প কয়েক গজ ইয়ার্ন হলেই হচ্ছে হয়ে যায়। তো প্রত্যেকবার প্রত্যেকটা পয়েন্টে পিসিং করার জন্য আমাকে কিছু এক্সট্রা ইয়ার্ন সাথে রাখা লাগবে। এক্সট্রা ইয়ার্ন ছাড়া আমি পিসিং করতে পারব না। আমরা এখন দেখব যে কিভাবে পিসিং করতে হয়। ভদ্রলোকের হাতে একটা নতুন রিং ববিন। তো তিনি ১ম এ ইয়ার্নটা নিয়ে এই যে ট্রাভেলারের নিচ দিয়ে ট্রাভেলারের মধ্য দিয়ে হচ্ছে ইয়ার্নটা পরিয়ে দিবেন। এটা আমরা মাত্র ছবিতে দেখেও আসছি একটু আগেই। এবং স্পিন্ডেলের উপরে এটাকে বসায় দিতে হবে। স্পিন্ডেলটা কিন্তু ঘুরছে। যেহেতু মেশিন একটু আগেই চালু করা হয়ে গেছে, তাই স্পিন্ডেলটা কিন্তু ঘুরছে। এবং এই স্পিন্ডেলের ঘূর্ণায়মানের গতিও কিন্তু বেশ ভালো। আ বেশ ভালো বলতে, আ যদি আমাদের কমার্শিয়াল রিং ফ্রেম হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলোতে কিন্তু এই আরপিএমটা ১৫,০০০, ১৭,০০০, ১৮,০০০ হতে পারে অনায়াসেই। আর যদি আমাদের হচ্ছে ল্যাব টাইপ মেশিন হয় তাহলে ৬,০০০, ৭,০০০, ৫,০০০ এইরকম থাকে হচ্ছে রেঞ্জ। যদি ৬,০০০ ও হয় তাহলেও কিন্তু ইয়া না, সরি, যদি হচ্ছে তোমার ৬,০০০ ও হয় তাহলেও কিন্তু প্রত্যেক সেকেন্ডে হচ্ছে কতবার করে ঘুরবে? তাহলে ১০০ বার ঘুরলো। ৬,০০০ যদি হয়। ৬০ সেকেন্ডে হচ্ছে আ প্রত্যেক সেকেন্ডে ১ বার করে ঘুরলে তাহলে প্রায় ৬,০০০ আরপিএম হয়ে যায়। তো তার মানে বোঝাই যাচ্ছে যে এটার আরপিএমটা যে অনেক বেশি। সেকেন্ডে ১০০ বার যদি ৬,০০০ আরপিএমই হয়। আচ্ছা, এখন কিন্তু হচ্ছে আ প্যাকেজটাকে পড়ায় দেয়া হলো। ইয়ার্নের যেই প্রান্তটা এখন ভদ্রলোকের হাতে, এখন হচ্ছে আমার ইয়ার্নের গাইডটা কাজে লাগবে। ইয়ার্নের গাইডের মাঝখান দিয়ে এই ইয়ার্নটাকে পাস করানো হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিং ববিন। খেয়াল করো, রিং ববিন থেকে ইয়ার্ন ১ম এ গেল কিন্তু ট্রাভেলারে। এই কথাটা মনে রেখো, এই কথাটা কাজে লাগবে। যে রিং ববিন থেকে ইয়ার্ন ১ম এ যায় হচ্ছে ট্রাভেলারে। ট্রাভেলার থেকে তারপরে আমরা তাকে নিয়ে আসলাম এই ইয়ার্ন গাইডের মধ্যে। ঠিক আছে? তার মানে আমি আবারও বলি, ইয়ার্ন ববিন থেকে ইয়ার্ন ১ম এ গেল হচ্ছে ট্রাভেলারে, ট্রাভেলার হয়ে তারপরে সে আসলো ইয়ার্ন গাইড। এখন আমরা ইয়ার্ন গাইড থেকে তাকে ড্রাফটিং জোনে এই ইয়ার্নটাকে পৌঁছে দিব। তাহলে কি ইয়ার্ন গাইডটাকে ট্রাভেলারের নিচে রাখা মানে মেশিনের নিচে, মেশিনের মধ্যে? আবার বলো? ইয়ার্নটা যেহেতু ট্রাভেলার হয়ে তারপর ইয়ার্ন গাইডে আসবে, তাহলে তো স্যার মেশিনের মধ্যে ট্রাভেলারটা উপরে না, না, থাকবে আর গাইড। না, আমরা হচ্ছে নিচ দিক থেকে শুরু করেছি। ১ম এ প্যাকেজটাকে তো পড়ানো হয়েছে স্পিন্ডেলে। স্পিন্ডেল তো নিচে। তো স্পিন্ডেলের সাথেই ছিল হচ্ছে ইয়ার্ন আ ট্রাভেলার। ট্রাভেলার থেকে আমরা উপরের দিকে উঠতেছি। মেশিনের ড্রাফটিং জোন কিন্তু উপরে। এই যে তোমাকে দেখাই। এই যে এই ৫ হচ্ছে ড্রাফটিং জোন। ঠিক আছে? আর নাম্বার ৭ হচ্ছে ইয়ার্ন গাইড। আর তোমার ট্রাভেলার হচ্ছে ৯, ১০, তার মানে নিচে। আমরা পেঁচানো শুরু করেছি নিচ থেকে। ১ম স্পিন্ডেলের উপর রিং ববিন দিয়েছি, তারপরে ইয়ার্নটা ট্রাভেলারে দিয়েছি। ওই ট্রাভেলার থেকে ইয়ার্নটা নিয়ে আসছি উপরে নাম্বার ৭ এ। নাম্বার ৭ থেকে এখন ইয়ার্নটাকে আমি ড্রাফটিং জোনে ছেড়ে দিব। তাহলে নিচে কে বলো তো? তাহলে নিচে থাকবে গাইড। হেহ! কি দেখছো এতক্ষণ? এই যে জি এদিকে তাকাও আবার। না স্যার, ট্রাভেলার জি, থাকবে জি, জি, নিচে, গাইড জি। উপরে হ্যাঁ, থাকবে। ট্রাভেলার হচ্ছে এখানে, ইয়ার্ন গাইড হচ্ছে নাম্বার ৭ আর তারপরে হচ্ছে ড্রাফটিং জোন ৫, এটা আরো উপরে। তার মানে আমরা নিচ থেকে হচ্ছে ইয়ার্নটাকে ম্যানেজ করা শুরু করছি আরকি। যেমন এখানে খেয়াল করো, এই যে এটা এখানে রিং ট্রাভেলার এখানে, ইয়ার্ন গাইড এখানে, ড্রাফটিং জোন হচ্ছে এখানে। ঠিক আছে? নিচের থেকে।
তো ড্রাফটিং জোনে ছেড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইয়ার্নটাকে। ১ম বার ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়বার হচ্ছে তিনি সফল এবং ইয়ার্ন তৈরি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে। অর্থাৎ এখানে যেটা হচ্ছে এই যে ইয়ার্নটা কিন্তু এখন আর হচ্ছে এই সাকশন স্লটে যাচ্ছে না। আমি যখন ইয়ার্ন গাইড হয়ে ড্রাফটিং জোনে পৌঁছে দিলাম, গাইড কিন্তু ইয়ার্নটাকে সাকশন স্লট থেকে অনেক দূরে রাখছে। যে এটা এখানে সাকশন স্লট, ইয়ার্নটা যাচ্ছে এদিক দিয়ে। যার ফলে ইয়ার্নটা সাকশন স্লটের দ্বারা প্রভাবিত হচ্ছে না। ইয়ার্ন এখন এই ইয়ার্ন গাইড হয়ে ট্রাভেলার হয়ে চলে যাচ্ছে হচ্ছে ইয়ার্নের প্যাকেজে এবং নতুন, নতুন ইয়ার্ন জমা হচ্ছে। এখানে আসলে পুরান একটা ইয়ার্ন আমার লাগবে কি জন্য? ওই যে রিং ববিনের সাথে ড্রাফটিং জোনের একটা সংযোগ তৈরি করার জন্য। তাতে করে হবে কি নতুন, নতুন ফাইবার ড্রাফটিং জোনে এসে আমি যে ইয়ার্নটা দিয়ে দিলাম সেই পুরান ইয়ার্নের সাথে লেগে, লেগে টুইস্ট হয়ে যাবে এবং হচ্ছে টুইস্ট হয়ে গেলে যেহেতু নতুন, নতুন ফাইবার টুইস্ট হচ্ছে, ইয়ার্ন দৈর্ঘ্যে বড় হচ্ছে এবং একই সাথে নিচেও রিং ববিনটা তৈরি হয়ে যাওয়া ইয়ার্নকে নিজের চারপাশে পেঁচিয়ে নিচ্ছে। অর্থাৎ সবগুলি কাজ একসাথে হচ্ছে এবং ইয়ার্নের প্রোডাকশন আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা আসি ট্রাভেলার এর আসলে ভূমিকাটা কোথায়? ট্রাভেলার এর ভূমিকা হলো, আমি একটা লাইন বলেছিলাম, তখন বলেছিলাম খেয়াল রাখার জন্য যে, ইয়ার্ন প্যাকেজ থেকে অর্থাৎ ইয়ার্নের ববিন থেকে বা রিং ববিন থেকে ইয়ার্ন বের হয়েই ১ম এ যায় কিন্তু সে ট্রাভেলারে। এরপরে হচ্ছে ট্রাভেলার হয়ে ইয়ার্ন গাইড হয়ে আসে ড্রাফটিং জোনে। তার মানে আমাদের এখানেও ইয়ার্নের ২ টা প্রান্তই কিন্তু ২ টা জায়গায় ফিক্সড হয়ে আছে। নিচের প্রান্তটা ফিক্সড হয়ে আছে হচ্ছে ইয়ার্ন ববিনের গায়ে, রিং ববিনের গায়ে। আর উপরের প্রান্তটা ইয়ার্নের ফিক্সড হয়ে আছে হচ্ছে এই ড্রাফটিং রোলারের এখানে। তার মানে ইয়ার্নের উপরের প্রান্ত ড্রাফটিং রোলারের সাথে আটকা এবং ইয়ার্নের নিচের প্রান্ত হচ্ছে আমাদের এই প্যাকেজের গায়ে হচ্ছে আটকা। মাঝপথে ট্রাভেলারটা করে কি? যেহেতু ইয়ার্ন প্যাকেজ থেকে বের হয়ে ১ম এই ট্রাভেলারে যায়, তাহলে স্পিন্ডেল ঘুরলে প্যাকেজও ঘুরে। আর প্যাকেজ যদি ঘুরে তাহলে কিন্তু ইয়ার্নের টানের কারণে ট্রাভেলারও হচ্ছে রিং এর চারপাশ দিয়ে, রিং এর উপর দিয়ে হচ্ছে ঘুরতে থাকে। যেহেতু ট্রাভেলারের কাছে ইয়ার্ন আছে, তাই ট্রাভেলারটা যখন রিং এর উপর দিয়ে এভাবে ঘুরতে থাকে, প্যাকেজের টানে, টানে যখন সেইভাবে ঘুরতে থাকে, তখন ট্রাভেলারের একেকটা ঘূর্ণন আমার ইয়ার্নের মধ্যে একেকটা টুইস্ট নিয়ে আসে। যেহেতু ইয়ার্নের ২ প্রান্তই আটকা, উপরের প্রান্ত ড্রাফটিং জোনে এবং নিচের প্রান্ত হচ্ছে প্যাকেজের গায়ে। এই কারণেই ট্রাভেলারের একেকটা ঘূর্ণন ইয়ার্নের মধ্যে একেকটা টুইস্ট দিয়ে দেয়। সুতরাং রোভিং ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে ফ্লায়ারের যেই কাজ, যে রোভিংটাকে নিয়ে ঘুরে, ঘুরে এসে টুইস্ট দিয়ে দেওয়া, আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রে ট্রাভেলারটা কিন্তু একই কাজ করে, যে হচ্ছে সেই ইয়ার্নটাকে চারপাশ দিয়ে ঘুরে, ঘুরে হচ্ছে টুইস্ট দিয়ে দেয়। তাহলে আমাদের রিং ফ্রেমের মূল যেই টুইস্টিং এলিমেন্ট সেটা কিন্তু হচ্ছে ট্রাভেলার। রোভিং ফ্রেমের জন্য টুইস্টিং এলিমেন্ট ছিল হচ্ছে ফ্লায়ার এবং আমাদের এই রিং ফ্রেমের জন্য টুইস্টিং এলিমেন্ট হচ্ছে ট্রাভেলার। যদি তুমি ১.৫ কোটি টাকা দিয়ে একটা নতুন রিং ফ্রেম কিনছো কিন্তু কোনো কারণে এই কয়েক পয়সা দামের ট্রাভেলার আসে নাই, তাহলে কিন্তু তোমার হচ্ছে মেশিন চলবে না, ইয়ার্ন বানানো যাবে না। তাহলে আমরা ট্রাভেলারের কাজ জানলাম। আর রিং এর কাজ কি? রিং হচ্ছে শুধুমাত্র ট্রাভেলারের ঘূর্ণনের রাস্তাটা তৈরি করে দেয়। হ্যাঁ, বেসিক কাজ হচ্ছে এতটুকু। পরবর্তীতে আমরা রিং এর আরো ভূমিকা বা রিং এর আরো প্রভাব সম্পর্কে জানবো। স্যার তো এখানে ট্রাভেলারটা কোথায় একটু কাইন্ডলি ইন্ডিকেট করা যাবে? হ্যাঁ, অবশ্যই ট্রাভেলারটা থাকে হচ্ছে রিং এর উপর। কিছুক্ষণ আগে আমি ছবি দেখিয়েছিলাম। মেশিন চালু অবস্থায় তো আসলে ট্রাভেলারকে খুঁজে পাওয়া যাবে না, কারণ সে এত জোরে ঘুরে। আ তুমি হয়তো ছিলে না। এই যে এটা। এটা হচ্ছে রিং। আর রিং এর এখানে এই যে ছোট্ট যে ডিভাইসটা সেটা হচ্ছে ট্রাভেলার। দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে রিং আর ছোট্ট ডিভাইসটা হচ্ছে ট্রাভেলার। আরেকটা ছবি দেখাই, এই যে এটা। এটা হচ্ছে আমার ট্রাভেলার। আ এটা রিং, গোলাকার রিংটাকেই ক্রস সেকশন দেখানো হয়েছে এখানে। আর এই হচ্ছে ইয়ার্ন। এই হচ্ছে ইয়ার্ন। আ কিংবা আরেকটা ছবি আছে এখানে, এই যে এটা দেখতে পারো। যে এটা ইয়ার্ন প্যাকেজ। ইয়ার্ন প্যাকেজ থেকে ইয়ার্ন বের হয়ে সবার ১ম এ ট্রাভেলারে গেল। ট্রাভেলার থেকে উপরের দিকে যাত্রা শুরু করলো। ইয়ার্ন গাইড হয়ে ড্রাফটিং জোনে আটকায় যাবে। এই ছবিটাও খেয়াল করো। প্যাকেজ থেকে ইয়ার্ন বের হয়ে ১ম এ যায় ট্রাভেলারে, ট্রাভেলার থেকে চলে যাচ্ছে ওই উপরের দিকে। অর্থাৎ ইয়ার্ন গাইড হয়ে ড্রাফটিং জোনে চলে যাবে। আর ভিডিওতে হচ্ছে ট্রাভেলারটাকে এখানে দেখানো হয়েছিল। যেহেতু খুবই সূক্ষ্ম জিনিস, মানে
এই যে ভদ্রলোক এখানে চেষ্টা করছেন, এই যে এই রিংটার মধ্যে এই যে এখানে ট্রাভেলার, ঠিক আমি যে কার্সারটা ধরেছি কার্সারের মাথায়, তুমি কি দেখে বুঝতে পারতেছো? জি স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, উনি যে ট্রাভেলারটাকে রিং এর উপরে বসিয়ে দিলেন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্পিন্ডল, রিং, এই হচ্ছে ট্রাভেলার। রিং এর আপাতত এইটুকুই মনে থাকুক আমাদের কাজ, যে ট্রাভেলারটা আসলে রিং এর উপর দিয়ে ঘুরে। তো রিং হচ্ছে ট্রাভেলারের ট্রাভেল করার পথ, আর ট্রাভেলার হচ্ছে ইয়ার্নের মধ্যে টুইস্ট দিয়ে দেয়, স্পিন্ডল হচ্ছে রিং ববিনটাকে ঘোরাতে থাকে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে আরেকটা ডিভাইসের সাথে পরিচয় করায় দিই, যেটাও আমাদের লিস্টে নাই কিন্তু লাগবে। সেটা হচ্ছে আচ্ছা, এখানে তোমরা হচ্ছে রিং ববিনটাকে যে দেখতে পাচ্ছ, নিশ্চয়ই খেয়াল করেছো যে রিং ববিনের কিন্তু ইয়ার্ন নিচ থেকে উপর পর্যন্ত, বেশ নিচ থেকে একটু উপর পর্যন্ত পেঁচানো, আরো পেঁচানো যায়। এটার বিভিন্ন সেটিং দিয়ে আমি কতটুকু জায়গা জুড়ে ইয়ার্নকে পেঁচাতে চাই এটার একটা লিমিট আছে। তো চাইলে আরো নিচ থেকে শুরু করে আরো উপর পর্যন্ত যাওয়া সম্ভব। যাই হোক, তো এই যে নিচ থেকে শুরু করে বেশ উপর পর্যন্ত ইয়ার্ন পেঁচানো, এই জিনিসটাকে করার জন্য কিন্তু আমি রোভিং ববিনে যেটা করেছিলাম, একটা ববিন রেল ব্যবহার করেছিলাম। যে রোভিং ববিনের উপর থেকে নিচ পর্যন্ত আমি রোভিংকে পেঁচাতে চাই, তাহলে উপায় কি? আমরা যেটা করেছিলাম, রোভিং ফ্রেমে ফ্লায়ারকে তার নিজের জায়গায় স্থির রেখে যেই তোমার হচ্ছে ববিন রেলটাকে আমরা একবার উপরে উঠিয়েছি, আবার হচ্ছে নিচে নামিয়েছি। তো যার ফলে রোভিং ববিনের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত রোভিং পেঁচানো সম্ভব হয়েছিল। তো এখানে আমরা যেটা করব, এখানে প্যাকেজটাকে স্থির রাখবো রিং ফ্রেমে। রিং এর যে রিং ববিন, এই রিং ববিন প্যাকেজটা স্থির থাকে, কিন্তু মুভ করে কে? কে মুভ করে সেটাই দেখাচ্ছি। এই যে এখানে মেশিন ফ্রেমের এই জায়গাটা, এই মেশিন ফ্রেমটাকে দেখো, এই মেশিন ফ্রেমটাকে বলা হয় হচ্ছে রিং রেইল, RING RAIL, রিং রেইল। এই রিং রেইলের নাম হচ্ছে কারণ সব রিংগুলি এই রিং রেইলের উপরে বসানো থাকে। খেয়াল করে দেখো, এই সব রিংগুলি কিন্তু যেমন এখানে আমরা কয়টা রিং, 6টা রিং দেখতে পাচ্ছি, 6টা রিংই হচ্ছে এই রিং রেইলের মধ্যে বসানো আছে। তো যখন ওয়াইন্ডিং শুরু হয় বা মেশিন যখন চালু থাকে, তখন হচ্ছে এই রিং রেলটা ক্রমাগত উপরে উঠে এবং ক্রমাগত নিচে নামে। যার ফলে এই রিং রেলের উঠানামার ফলেই আমাদের হচ্ছে এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত ইয়ার্ন পেঁচানোটা সহজ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের রিং রেল। এই কাজটা আমরা রোভিং ফ্রেমে করেছি ববিন রেলের মাধ্যমে। সবগুলি ববিনকে আমরা ববিন রেলের উপরে বসায় রাখতাম। ববিন রেল উপরে উঠলে সবগুলা ববিন উপরে উঠতো, ববিন রেল নিচে নামলে সবগুলা ববিন নিচে নামতো। আর এখানে আমরা কিছুটা উল্টা, এখানে প্যাকেজ স্থির কিন্তু আমরা রিং রেলটাকে উঠানামা করাই, এই পার্থক্য। তো মোটামুটি আমাদের হচ্ছে কম্পোনেন্ট গুলি সম্পর্কে জানা হয়ে গেল। ড্রাফটিং জোনের রোলার গুলি খেয়াল করো, ব্যাক রোলারটা আস্তে ঘুরে, মিডল রোলারটা তার চাইতে বেশি, টপ রোলারটা সবচেয়ে বেশি, ফ্রন্ট রোলারটা সবচেয়ে বেশি জোরে ঘুরে। আচ্ছা, যাই হোক, তো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে এটা। তো তোমরা এখন হচ্ছে এটা একটু দেখো, কম্পোনেন্ট গুলি নিয়ে একটু মাথা ঘামাও।
আমাকে জিজ্ঞেস করো যে কোনোটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। এখানে 10টা কম্পোনেন্ট আছে, একটু মনে করে দেখো সবগুলো কাজ মনে পড়ে কিনা। 2 মিনিট সময় দিচ্ছি, আমাকে প্রশ্ন জিজ্ঞেস করো না বুঝলে। এর উপরেই তো ট্রাভেলার থাকে, ঠিক না? জি, রিং এর উপরে সেক্ষেত্রে আমার ট্রাভেলার। রিংটা কি ঘুরতেছে নাকি ট্রাভেলারটা? না, ট্রাভেলার ঘুরতেছে। ট্রাভেলার ঘুরতেছে। ট্রাভেলার ঘুরে কেন? ট্রাভেলার তো আমার ইয়ানকে টুইস্ট দিচ্ছে, ঠিক না? জি জি জি। তো সেই ক্ষেত্রে আমার টুইস্টটা কি, মানে আমি কতটুকু টুইস্ট দিতে যাচ্ছি সেই অনুসারে ট্রাভেলারটা ঘুরবে নাকি? না, ট্রাভেলার তো আসলে নিজে নিজে ঘুরতে পারে না, কারণ ট্রাভেলার ঘুরে কি কারণে? কারণ ইয়ার্ন তো রিং ববিন থেকে বের হয়ে আগে ট্রাভেলারে যায়, ঠিক না? তারপরে উপরের দিকে। তো যখন আমি মেশিন চালু করি, স্পিন্ডেল ঘুরাই, স্পিন্ডেল ঘুরলে প্যাকেজটাও ঘুরতে থাকে। তো প্যাকেজ যখন ঘুরে, যেহেতু প্যাকেজের সাথে ইয়ার্নের সাথে ট্রাভেলার লাগিয়ে দেওয়া আছে, সেই কারণে হচ্ছে প্যাকেজ যখন ঘুরে সেই টানের কারণে ট্রাভেলারটাও ঘুরতে শুরু করে। আর তোমার যদি প্রশ্ন হয় এটা যে আমরা টুইস্টটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, হ্যাঁ, তাহলে হচ্ছে এটাকে দুই ভাবে নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে আমরা যদি তোমার স্পিন্ডেল আরপিএম কে ঠিক রেখে ডেলিভারি স্পিডকে কমায় দেই, অর্থাৎ ড্রাফটিং জোনের ফ্রন্ট ফ্লোরের স্পিডকে কমায় দেই, তাহলে টুইস্টের মান বেড়ে যাবে। আবার ঠিক তেমনি ভাবে আমরা যদি হচ্ছে ডেলিভারি স্পিডকে ঠিক রেখে স্পিন্ডেল আরপিএম কমায় দেই বা ডেলিভারি স্পিডকে যদি বাড়ায় দেই, তাহলে এই টুইস্টের পরিমাণ হচ্ছে আবার কমে আসবে, বেড়ে মানে কমে আসবে আর কি। এইভাবে ঠিক করা হয়। ট্রাভেলার সে নিজে নিজে ঘুরতে পারে না। ট্রাভেলারের ঘূর্ণন কতটুকু হবে সেটা নির্ভর করে স্পিন্ডেলের স্যার, আরপিএম। ডেলিভারি স্পিডকে ঠিক রেখে কাকে কমায় দিব? ডেলিভারি স্পিডকে এখানে হচ্ছে মনে করো আমি স্পিন্ডেল আরপিএম কে ঠিক রাখলাম, স্পিন্ডেল আরপিএম কে ঠিক রাখলাম, রেখে আমি হচ্ছে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলারের ডেলিভারি স্পিডটাকে বাড়িয়ে দিলাম। তাহলে কি হবে? প্রচুর পরিমাণ ম্যাটেরিয়াল আসতেছে, কিন্তু আমার ট্রাভেলারের গতি আগের মতোই আছে, কিন্তু প্রচুর পরিমাণ ম্যাটেরিয়াল আসতেছে। তাহলে টুইস্টের পরিমাণ কি হবে? ট্রাভেলারের এটা খেয়াল করো, ট্রাভেলারের ঘূর্ণন আগের মতোই আছে, কিন্তু ডেলিভারি স্পিড অনেক বেশি, প্রচুর পরিমাণ ম্যাটেরিয়াল আসতেছে। তাহলে টুইস্টের পরিমাণ কি হবে? কমে যাবে না? জি স্যার, হ্যাঁ, কমে আর যাবে, যদি আমি এরকম করি যে ট্রাভেলারের গতি আমি ঠিক রাখলাম, স্পিন্ডেল আরপিএম ঠিক রাখলাম, কিন্তু আমি ডেলিভারি স্পিড অনেক কমায় দিলাম, তার মানে ট্রাভেলার ঘুরছে তার আগের মতোই, কিন্তু ডেলিভারি স্পিড কম কম, তার মানে খুব কম পরিমাণ ম্যাটেরিয়ালের উপরে ট্রাভেলার অনেকগুলি টুইস্ট দিয়ে দিতে পারবে। তখন তখন টিপিআই এর পরিমাণটা বেড়ে যাবে। আর যদি ডেলিভারি স্পিডকে কমায় দেই তাহলে ট্রাভেলার আর যদি ডেলিভারি স্পিডকে বাড়ায় দেই তাহলে কি হবে? ট্রাভেলার ঘুরে টুইস্ট দিবে ঠিকই, কিন্তু কিন্তু ওই টুইস্টটা অনেক বেশি পরিমাণ ম্যাটেরিয়ালের উপরে ভাগ হয়ে যাবে। আমার কথা কি তুমি বুঝতে জি। পারছো নাকি আমি জি আবার স্যার, জি বোঝানোর স্যার, চেষ্টা না করছি? স্যার, বুঝতে পারছি। কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। কোয়ালিটি বলতে টুইস্ট কম বেশি হবে আর কি। এখন যেমন নিটের জন্য নিট যদি আমি ফ্যাব্রিকের ইয়ার্ন বানাতে চাই তাহলে টুইস্ট কম দিব। হ্যাঁ, আবার ওভেনের জন্য যদি হয় তাহলে টুইস্ট বেশি দিব। তো যখন যেটা প্রয়োজন। আর কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আমাদের টপিকগুলো একটু দেখে আসি যে কোনটা কোনটা পড়া হলো রিং ফ্রেমে। আমাদের রিং ফ্রেমে পড়া হয়েছে হচ্ছে 1 2 3 4। আসলে 5টাও আমাদের পড়া অনেক আগে থেকেই। 5টা খেয়াল করে দেখো, ডিজাইন কনসেপ্টস ইন দ্য স্ট্রাকচার অফ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টের একটা স্ট্রাকচার সম্পর্কে বলা হচ্ছে। আমরা কিন্তু হচ্ছে এই যে রোভিং ফ্রেমের 6 নাম্বার টপিক যেটা পড়েছি, দ্য ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, এই টপিকের হচ্ছে যে টপিকগুলা যে অ্যাপ্রন, অ্যাপ্লাইং প্রেসার টু দ্য টপ রোলার, কন্ডেন্সার, স্পেসার, ক্রেডেল, নোজ বা, ঠিক এই জিনিসগুলাই হচ্ছে আমাদের এখানে আছে নাম্বার 5 এ, একই জিনিস। সুতরাং 5টাও আমাদের হচ্ছে নতুন করে পড়ার দরকার নেই, একই জিনিস একই কাজ। আমরা হচ্ছে তাহলে 1 2 3 4 5 আমাদের পড়া। আমরা টপিক নাম্বার 6 এ চলে যাব, শোর হার্ডনেস এন্ড হার্ডনেস সিলেকশন ইন টপ রোলার্স। এই টপিকটা আমরা কথা বলবো।
আচ্ছা। আমাদের হচ্ছে রিং ফ্রেমে কিন্তু ড্রাফটিং জোনের ফরমেশন হচ্ছে 3/3 ড্রাফটিং জোন রিং ফ্রেমে। আর রোভিং ফ্রেমে আমাদের ছিল হচ্ছে 4/4 ড্রাফটিং জোন। 4/4 ড্রাফটিং জোন মানে কি? যে 4টা টপ রোলার, 4টা বটম রোলার। আর 3/3 মানে হচ্ছে 3টা টপ রোলার, 3টা বটম রোলার। তো এই অবস্থায় যখন 3/3 একটা ড্রাফটিং জোন আমাদের এখানে থাকবে, তো এই 3/3 ড্রাফটিং জোন অথবা 4/4 ড্রাফটিং জোন যাই হোক না কেন, প্রত্যেক ড্রাফটিং জোনের ক্ষেত্রেই কিন্তু একটা কমন ঘটনা হচ্ছে যে টপ রোলার গুলি রাবার কোটেড হয়। আমরা কিছুক্ষণ আগে ভিডিওতেও খেয়াল করেছি যে টপ রোলার রাবার কোটেড। কেন রাবার কোটেড হয়? আমরা ২ টা কারণ মূলত বলেছিলাম। কিছু কারণ আমরা বলেছিলাম। একটা ছিল হচ্ছে যদি রাবার কোটেড হয় তাহলে টপ রোলার এবং বটম রোলারের মধ্যে ফ্রিকশন ভালো কাজ করে। এবং ফ্রিকশন ভালো কাজ করলে আমাদের সুবিধা কি হয়? ওই যে বটম রোলার তখন ঘুরলে টপ রোলারটা খুব সহজেই হচ্ছে সারফেস কনট্যাক্ট থেকে মোশন নিয়ে ঘুরতে পারে। যদি মেটাল হতো তাহলে কিন্তু স্লিপ করার সম্ভাবনা ছিল। কিন্তু মেটাল রাবারের ফ্রিকশন বেশি। এই কারণে হচ্ছে আমরা টপ রোলারটাকে রাবার কোটেড করে দেই। আর আরেকটা জিনিস যেটা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে রাবার কোটেড রোলার টপ রোলারটা রাবার কোটেড হওয়ার কারণে ফাইবার গাইডেন্স এর ক্ষেত্রে সে একটা ভালো ভূমিকা রাখতে পারে। যদি হচ্ছে আ মানে ফাইবার গাইডেন্স হচ্ছে কেন দরকার? কারণ ফাইবার গাইডেন্স যদি না হয় তাহলে ফাইবারের মুভমেন্ট খুব বেড়ে যায় এবং সেটা পরবর্তীতে আমাদের কোয়ালিটি ফল ডাউন এর কারণ হয়ে যেতে পারে। তো মূল আসলে যেটা বলছিলাম আমরা যে এই যে রাবার একটা লেয়ার আমরা তৈরি করে দেই টপ রোলার এই স্টেনলেস স্টিলের উপরে আমরা যে একটা রাবার কোট তৈরি করে দেই, এই হচ্ছে রাবার যে আমরা একটা লেয়ার তৈরি করে দিলাম, এইটার হার্ডনেস একটা টার্ম আছে। যে আমরা যে রাবারের কোটিংটা দিলাম টপ রোলারের উপরে, এই রাবারি পোরশনের হার্ডনেস কতটুকু? অর্থাৎ এটা কতটুকু হার্ড বা কতটুকু সফট। এই জিনিসটাকে হার্ডনেস টার্ম দিয়ে প্রকাশ করা হয় এবং এই হার্ডনেসকে প্রকাশ করার জন্য যেই স্কেল, যেমন আমরা দৈর্ঘ্যকে প্রকাশ করার জন্য ইউনিট হচ্ছে মিটার বা ইঞ্চ যাই হোক। তো ঠিক তেমনিভাবে এরকম এই ম্যাটেরিয়ালের আমরা যে রাবার কোটটা করলাম, এই কোটেড রাবারের এই রাবারের হচ্ছে তোমার হার্ডনেস প্রকাশ করার জন্য যে স্কেল সেটাকে বলা হয় হচ্ছে শোর হার্ডনেস। SHORE শোর তারপরে হচ্ছে হার্ডনেস। শোর হার্ডনেস স্কেলের মাধ্যমে এই ড্রাফটিং জোনের যেই রাবার কোট এটার হচ্ছে হার্ডনেসকে প্রকাশ করা হয়। যদিও সৌর দিয়ে আসলে আরো অনেক মেটাল যেমন যেকোনো মেটাল বা কোনো উডেন যেকোনো কিছুরই হার্ডনেস প্রকাশ করা যেতে পারে। তো আমরা এখানে হচ্ছে সৌর হার্ডনেস দিয়ে আমার যেই টপ রোলার সেই টপ রোলারের রাবারের হার্ডনেসটাকে প্রকাশ করি আরকি সৌর হার্ডনেস স্কেল দিয়ে। আমাদের এখানে এই কাজে লাগে। তো এখন এই রাবারের হার্ডনেসটা নিয়ে আমরা কেন মাথা ঘামাবো টপ রোলারের? মাথা ঘামানোর কারণ হচ্ছে যদি টপ রোলার হচ্ছে মোর হার্ডার হয়, যদি টপ রোলার গুলি মোর হার্ড হয় বা হার্ডার হয়, তখন হার্ডার রোলারের একটা সুবিধা হচ্ছে হার্ডার রোলারের লংজিভিটি বেশি। কারণ ড্রাফটিং জোনে কিন্তু ক্রমাগত রোলারের সাথে ফাইবারের ফ্রিকশন হতে থাকে। তো ফাইবারের সাথে মেটালের ফ্রিকশন আসলে খুব একটা মানে আ ইয়ে না মানে কি বলা যায় এটাকে? খুব একটা বলার মতো কিছু না। খুবই সামান্য। মেটাল রোলারের খুব একটা ক্ষতি হয় না। কিন্তু রাবারের সাথে ফাইবারের ফ্রিকশনটা কিন্তু রাবারের জন্য ক্ষতিকর। তো হার্ডার রোলারের সুবিধা হচ্ছে হার্ডার রোলারের লংজিভিটি বেশি। আর সফটার রোলারের সমস্যা হচ্ছে সফটার রোলারের লংজিভিটি কম। কিন্তু এর বিপরীতে যদি আমি চিন্তা করি ফাইবারের গাইডেন্স এর কথা, তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। সফটার রোলারের কিন্তু ফাইবারের উপরে গাইডেন্সটা ভালো পাওয়া যায়। কিন্তু হার্ডার রোলারের কিন্তু ফাইবারের উপরে তার গাইডেন্সটা খুবই বাজে। তো রোলার যত হার্ডার হবে ততই তার লংজিভিটি বাড়বে। কিন্তু গাইডেন্স কমে যাবে। আর রোলার যত সফটার হবে লংজিভিটিটা মানে কি? জি, লংজিভিটিটা মানে স্যার লংজিভিটি মানে হচ্ছে হায়াত আরকি। এটা কতদিন টিকবে। এটা কতদিন টিকবে। তো সফটওয়্যার রোলার হচ্ছে সে ফাইবারের উপরে তার গাইডেন্স খুব ভালো। কিন্তু যেহেতু সে সফটওয়্যার রোলার সে খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। ওই ফাইবারের সাথে রাবারের ফ্রিকশনের ফলে সে খুব দ্রুত হচ্ছে ক্ষয় হয়ে যায়। তাহলে এইজন্যই আমাদের আসলে মাথায় ঘামাতে হবে যে আমরা যখন একটা ড্রাফটিং জোন মধ্যে টপ রোলারের রাবার হার্ডনেস সিলেকশন করব তখন সিলেকশনটা কেমন হওয়া উচিত? এবং এই সিলেকশনের কথাগুলি কিন্তু শুধুমাত্র রিং ফ্রেমের জন্য প্রযোজ্য না। যত মেশিনে আমরা হচ্ছে ড্রাফটিং জোন পেয়েছি,
ড্র ফ্রেম থেকে শুরু করে ল্যাপ ফর্মার কিংবা কম্বার কিংবা রোভিং ফ্রেম, রিং ফ্রেম প্রত্যেকটার জন্য এই কথাটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে কিছু বেসিক কথা আমি একটু মনে করিয়ে দিই, তাহলে সিদ্ধান্তটা বুঝতে সহজ হবে। আ ড্রাফটিং জোনের ব্যাক রোলারের কিন্তু গতি কম থাকে। যত সামনের দিকে আগাবো ততই হচ্ছে রোলারের গতি বেড়ে যায়। আচ্ছা, আজান দিয়ে দিছে, তো আমরা একটু আজানের পরেই আবার ফিরে আসতেছি। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম যে যখন আমরা আমাদের এখানে ড্রাফটিং জোনের ব্যাক রোলারের কথা চিন্তা করি, ব্যাক রোলারে কিন্তু হচ্ছে গতি কম হয়। আ এবং যত ব্যাক থেকে ফ্রন্ট রোলারে আমরা যাই, রোলারের সারফেস স্পিড কিন্তু ততই বাড়তে থাকে। আর যদি চিন্তা করি ফাইবারের পরিমাণের কথা, তাহলে কিন্তু ফাইবারের পরিমাণ সবচেয়ে বেশি থাকে হচ্ছে ব্যাক রোলারে। যেহেতু ড্রাফট হচ্ছে ম্যাটেরিয়াল চিকন হচ্ছে, যত আমরা সামনে যাব ফাইবারের পরিমাণ কিন্তু কমতে থাকে। অর্থাৎ ফাইবার সবচেয়ে বেশি থাকে ব্যাকে, এবং ব্যাক থেকে যত ফ্রন্টে যেতে থাকি ফাইবারের সংখ্যা কিন্তু তত কমতে থাকে। আর রোলারের গতি কি হয়? রোলারের গতি ব্যাকে হচ্ছে সবচাইতে কম। যত সামনে যাই তত রোলারের গতি বাড়ে। তাহলে ব্যাক রোলারে আমরা কি পাচ্ছি? ব্যাক রোলার গুলিতে সবসময়ই রোলারের গতি কম থাকে, কিন্তু ফাইবারের সংখ্যা বেশি থাকে। ২ টা জিনিস, রোলারের গতি কম, ফাইবারের সংখ্যা বেশি। তাহলে কিন্তু আমাদের ফাইবারের মুভমেন্টটা, যেহেতু রোলারের গতি কম এবং ফাইবারের সংখ্যাও কিন্তু অনেক বেশি, তাহলে ফাইবারের মুভমেন্টের প্রবণতাটা কিন্তু অনেক কম থাকবে। কিন্তু যতই আমরা ব্যাক থেকে সামনের দিকে আগানোর চেষ্টা করব, ততই কি হচ্ছে? রোলারের গতিও বেড়ে যাচ্ছে এবং ফাইবারের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। ফাইবারের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু রোলারের গতি বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? ফাইবারের যেহেতু সংখ্যা কম কিন্তু রোলারের গতি বেশি, সেহেতু ফাইবারের মুভমেন্টের প্রবণতাও কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে যেহেতু
ব্যাক রোলারের দিকে ফাইবারের মুভমেন্ট কম, আমাদের কিন্তু ব্যাকে তাহলে ফাইবারের উপরে গাইডেন্স কম হলেও চলে। সুতরাং ব্যাক রোলারের দিকে আমরা চাইলে হার্ডার রোলার বসাতে পারবো। কেন? কারণ লংজিভিটি বেশি পাবো। যদি যেহেতু আমি হার্ডার রোলার দিয়েই ফাইবারের কম মুভমেন্টকে সামলাতে পারছি, আমি ব্যাকে হার্ডার রোলার দিতে পারবো। কিন্তু সামনের দিকে যত যাবো, পারলে আমি হার্ডার রোলার সবগুলোতেই বসায় দিতাম। কারণ লংজিভিটি বেশি, পয়সা বাঁচবে। কিন্তু এটা করতে পারবো না। কারণ হচ্ছে যত সামনের দিকে যাচ্ছি, ফাইবারের সংখ্যা কমে যাচ্ছে, রোলারের গতি বেড়ে যাচ্ছে। তারপর সুতরাং ফাইবারের মুভমেন্ট বেড়ে যাচ্ছে। তাই ফাইবারের উপরে গাইডেন্সও আমার বেশি দরকার। সুতরাং সামনের দিকে আমাকে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। তাহলে সামারি যেটা দাঁড়ালো, তাহলে আমার হার্ডনেস এর সিলেকশনটা কেমন হওয়া উচিত? ব্যাকের দিকে হচ্ছে আমরা হার্ডার রোলার ব্যবহার করতে পারবো, কিন্তু যতই সামনের দিকে এগিয়ে আসবো, ততই আমাদেরকে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। এরকমটাই হওয়া উচিত হচ্ছে আমাদের ড্রাফটিং জোনের রোলার হার্ডনেস এর সিলেকশনটা এরকম হওয়া উচিত। এবং এটা যেটা বললাম, যত মেশিনের আমাদের স্পিনিং এর যত মেশিনে আমরা ড্রাফটিং জোন পাবো, প্রত্যেকটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে এই কথাগুলি প্রযোজ্য। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমাকে প্রশ্ন করো। বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বুঝলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। টপিক নাম্বার 6 আমাদের হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে টপিক নাম্বার 10, ইয়ার্ন গাইডিং ডিভাইসেস। ইয়ার্ন গাইডিং ডিভাইসেস। আচ্ছা, ইয়ার্ন গাইডিং ডিভাইসেস অর্থাৎ আমাদের এই যে রিং ফ্রেম আমরা যেটা দেখলাম, আমাদের রিং ফ্রেমে কিছু গাইডিং ডিভাইস আছে। কিছু গাইডিং ডিভাইস আছে। তো গাইডিং ডিভাইসের সাথে আমরা একটা গাইডিং ডিভাইসের সাথে আগে থেকেই হচ্ছে পরিচিত। সেটা কি? সেটা হচ্ছে ল্যাপেট। ল্যাপেট কোনটা ছিল? যেমন এখানে আমাদেরকে দেখানো হচ্ছে ছবিতে। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্টিং আর্ম এবং সাপোর্টিং আর্ম আর হচ্ছে ইয়ার্ন গাইড জি, এর দুইটা হ্যাঁ, ইয়ার্ন গাইড মিলে হচ্ছে ল্যাপেট। এখানেও তাই দেখো, বোঝা যাচ্ছে কিনা, এটা সাইড ভিউ থেকে দেখানো হয়েছে। এই কে দিয়ে বোঝানো হচ্ছে সাপোর্টিং আর্ম, আর এই যে এই ও দিয়ে বোঝানো হচ্ছে ইয়ার্ন গাইড, যেটা আমরা দেখেছিলাম। তো এই দুয়ে মিলে হচ্ছে আমাদের ল্যাপেট। হ্যাঁ, তো এই দুয়ে মিলে হচ্ছে আমাদের ল্যাপেট। তো এই গাইডিং ডিভাইসের কাজ কি? কারণ এই গাইডিং ডিভাইসের ফলে কাজ হচ্ছে, ইয়ার্নটা কোথায় থাকবে? ইয়ার্ন হচ্ছে ঠিক এই ইয়ার্ন গাইডটা হচ্ছে ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর হয়ে তারপরে হচ্ছে তাকে ড্রাফটিং জোনে পৌঁছে দিবে। এই জিনিসটা এনশিওর করাটাই হচ্ছে, অর্থাৎ ইয়ার্নের এই যে রাস্তাটা সে তৈরি করে দিল, যে ড্রাফটিং জোন থেকে আগে আসবে হচ্ছে ইয়ার্নের ইয়ার্ন গাইডে, তারপরে যাবে হচ্ছে ট্রাভেলারে। এই রাস্তাটা ঠিক করে দেওয়াটাই হচ্ছে আমাদের এই ইয়ার্ন গাইডের কাজ, অর্থাৎ এই ল্যাপেট, সাপোর্টিং আর্ম এবং ইয়ার্ন গাইডের কাজ। তো এটা একটা আমরা জানি, আগে থেকে আলোচনা হয়ে গেছে। মাঝখানেরটাতে পরে আসছি। ৩ নাম্বারটা দিয়ে শুরু করি। ৩ নাম্বার হচ্ছে সেপারেটর। সেপারেটর আমরা দেখেছি মেশিনে, কিন্তু তখন আমরা এটা নিয়ে কথা বলি নাই। তোমরা কেউ খেয়াল করেছো কিনা? আচ্ছা, এই তো এখানে ইয়ার্ন কিন্তু যদি উপর থেকে চিন্তা করি, তাহলে ইয়ার্ন হচ্ছে উপর থেকে আসে তোমার এই এখানে ইয়ার্ন গাইডিং ইয়ার্ন গাইডে বা থ্রেড গাইডে। থ্রেড গাইড থেকে নিচে চলে যায় হচ্ছে ট্রাভেলারে। ট্রাভেলার থেকে তারপরে কিন্তু সে হচ্ছে আসে আমার ইয়ার্নের প্যাকেজে। অনেকটা এই ছবিটা দেখলে হয়তো আমরা বুঝতে পারি। এই যে এটা, যে প্রথমে ইয়ার্ন থাকে হচ্ছে প্যাকেজ থেকে বের হয়ে, নিচ থেকে চিন্তা করলে প্যাকেজ থেকে বের হয়ে ট্রাভেলার, ট্রাভেলার থেকে চলে যায় উপরে ইয়ার্ন গাইডে। আর যদি উপর থেকে চিন্তা করি, তাহলে ইয়ার্ন উপর থেকে আসে, ড্রাফটিং জোন থেকে আসলে ইয়ার্ন গাইড, তারপরে নিচে আসে ট্রাভেলার। তো এবং ট্রাভেলার কিন্তু এই রিং জুড়ে ঘুরতে থাকে। যখন সে রিং জুড়ে ঘুরতে থাকে,
তখন খেয়াল করো তো ২ টা জিনিস, এই সুতা এটা যদি একটা তার, তারের ২ মাথায় আমি ধরে রেখেছি। এরপর এটাকে আমি এরকম ঘুরাতে শুরু করলাম। এরকম ঘুরাতে শুরু করলাম। এই যে ঘুরাচ্ছি। তার তো ভালোভাবে ঘুরে না তারপরও। আচ্ছা ঘুরলে দেখো তো এটা একটা বেলুন ফর্ম করতেছে না ক্রমাগত? এটা কিন্তু একটা জি স্যার। বেলুন ফর্ম করতেছে। ঠিক আছে? আমার হাতের পাশে সুতা টাইপের কিছু নাই। তোমরা মনে হয় তার দিয়ে বুঝতে পারতেছো। সুতা থাকলে দেখানো যেত। তো এটা মোটামুটি কিংবা আরেকটা এটা মোটামুটি ফ্লেক্সিবল। তো এরকম যদি চিন্তা করি তাহলে এই তারটাকে যখন ঘুরাবো আমি তখন কিন্তু জোরে ঘুরালে সেটা হচ্ছে একটা বেলুন তৈরি করবে। এই বেলুনটা তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু মোটামুটি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে সে একটা বেলুন তৈরি করবে। এখন এই যে তাদের মাঝখানে একটা বেলুন তৈরি হলো, খেয়াল করে দেখো তো যে এই প্যাকেজের চারপাশে বেলুনটা কিরকম হবে আমি যদি একটু দাগ দিয়ে একে বোঝানোর চেষ্টা করি, ভালো হবে না যদিও কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে। মনে করো এই যে ইয়ার্নটা উপরের থেকে এখানে আসলো, আর মনে করো ট্রাভেলারটা হচ্ছে এখানে। তাহলে ইয়ার্নটা এরকম বেলুন ফর্ম করে এই হচ্ছে ট্রাভেলার, তারপরে প্যাকেজে যাবে। তাহলে এই যে একটা বেলুন সে ফর্ম করলো এবং এই বেলুনটা যখন সে ক্রমাগত ফর্ম করবে আমরা কিন্তু তাকে এইভাবে দেখবো। এই যে এভাবে দেখবো যে বেলুনটা এরকম হচ্ছে সাইডে আছে, বেলুনটা বেলুনের শেপে থাকবে। তো এই অবস্থায় যখন একটা বেলুন থাকবে এবং আমরা গতি যত বেশি বাড়াবো বেলুনের কিন্তু হচ্ছে পরিধি তত বেশি বাড়বে। আমি আবার হচ্ছে আমার হাতের ওই তারে চলে যাই, আশেপাশে আর কোনো সুতা টুতা দেখতেছি না। আচ্ছা তো যেমন ধরো এই তারে চলে যাই, তো আমি যদি আস্তে আস্তে এটাকে ঘোরাতে থাকি তাহলে কিন্তু বেলুনটা ছোট ছোট, কিন্তু যত বেশি দ্রুত গতিতে ঘোরাতে থাকবো তত বেশি কিন্তু আমার বেলুনের আকৃতি হচ্ছে বড় হতে থাকবে। ঠিক আছে? আমার এই কথাটা কি বোঝা যাচ্ছে? যত বেশি আমি হচ্ছে জোরে ঘোরাতে থাকবো আমার বেলুনটা তত বাড়বে, আর যত বেশি হচ্ছে আহ একদম স্থির তাহলে বেলুন নাই, আস্তে আস্তে ঘোরাচ্ছি বেলুনটা আস্তে আস্তে ছোট হচ্ছে, আর যত বেশি ঘোরাবো বেলুনটা তত আকৃতিতে বড় হবে। তাহলে এই যে ইয়ার্নের বেলুনটা তৈরি হচ্ছে, আমার ইয়ার্ন তৈরি করার সময় আহ একটা বেলুন পার্শ্ববর্তী বেলুনের যদি গায়ে গায়ে লেগে যায় কোনো কারণে, সংঘর্ষ হয় যদি একটা বেলুনের সাথে আরেকটা বেলুন, তো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার এই প্যাকেজ গুলিকে দূরে দূরে রাখলেই তো হয়, তাহলে তো আর বেলুনের সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেন আমরা এটা নিয়ে মাথা ঘামাতে যাচ্ছি? মাথা ঘামানোর কারণ হচ্ছে প্যাকেজ গুলিকে আমরা যত কাছাকাছি রাখতে পারবো আমার মেশিন তত কম স্পেস দখল করবে। আমি আগেই বলেছি এখানে মাত্র 6টা স্পিন্ডল, কিন্তু কমার্শিয়াল মেশিনে 1000, 1200, 1600, 1800 স্পিন্ডল হতে পারে। প্রত্যেকটা স্পিন্ডলের জন্য তুমি যদি মানে 10 মিলিমিটার করে জায়গা বাঁচাতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু 18,000 মিলিমিটার জায়গা বাঁচবে, 18 মিটার জায়গা বাঁচবে। তাহলে প্রত্যেকটা স্পিন্ডলে তুমি যদি 10 মিলিমিটার করে, 10 মিলিমিটার কতটুকু, এই যে একটু একটুক না হয়, হ্যাঁ একটুক হইলো 10 মিলিমিটার, তাহলে হচ্ছে না আরো কমে যে একটু 2 আঙ্গুলের মাঝখানের জায়গাটা। তো এই 10 মিলিমিটার জায়গা বাঁচলেই 1800-তে 1800 স্পিন্ডেলে তুমি 18,000 মিলিমিটার অর্থাৎ 18 মিটার তুমি হচ্ছে জায়গা বাঁচাতে পারতেছো একটা রিং ফ্রেমেই। তার মানে খুব বিশাল জিনিস। এই কারণে আমরা হচ্ছে যতটুকু সম্ভব চাপায় চাপায় প্যাকেজগুলিকে রাখি। এই কারণেই সম্ভাবনা তৈরি হয় যে একটা বেলুন আরেকটা বেলুনের সাথে সংঘর্ষ হতে পারে এবং হয়ে গেলে কি হবে, বেলুন ইয়ার্ন গুলা ছিঁড়ে যাবে। এই কাজ যেন না হয় সেই জন্য করা হয় কি, প্রত্যেকটা প্যাকেজের চারপাশেই দেখো দেয়াল তৈরি করে দেয়া আছে। দেয়ালগুলি কি দেখতে পারতেছো তোমরা? যেমন এই যে এটা একটা দেয়াল, ঠিক আছে, পরে এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, ওটা একটা দেয়াল। এগুলাকে এই দেয়ালগুলিকে বলা হয় হচ্ছে ববিন সেপারেটর। অর্থাৎ প্রত্যেকটা রিং ববিনকেই হচ্ছে সেপারেটরের মাঝখানে রেখে দেওয়া হবে। উদ্দেশ্য হচ্ছে ইয়ার্ন তৈরি করার ফলে যেই ববিনটা তৈরি হবে সেই ববিনটা যেন তোমার পার্শ্ববর্তী ববিনকে গিয়ে আঘাত না করে। বোঝা গেছে কি কি জন্য ববিন সেপারেটর দরকার? হ্যাঁ, পার্শ্ববর্তী ববিনকে কেন যেন আঘাত না করে। এখন ববিনের আঘাত এড়ানোর জন্য আমরা কেন দূরে দূরে রাখি না স্পিন্ডল, কারণ হচ্ছে তাতে করে জায়গা অনেক বেশি লেগে যাবে, এই জন্য আমরা ধারে কাছে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে ববিন সেপারেটরের কাজ। আশা করি বুঝতে পারছো। তৃতীয় আরেকটা যেটা হচ্ছে আমরা স্যার একটা হ্যাঁ কোশ্চেন ছিল। বলো আমি কোশ্চেন যখন করো। স্যার ববিন সেপারেটর দিয়ে তাকে মানে বাধা প্রদান করতেছি হুম স্যার, হুম সেক্ষেত্রে কি সে তার মানে নির্দিষ্ট ইয়া করে ঘুরতে পারতেছে? মানে সে যতটুকু জায়গা দখল করে ঘোরার কথা ছিল। না, ততটুকু না।
তাহলে সেই ক্ষেত্রে স্যার কোনো ইয়ে হয় না? হ্যাঁ, মানে অবশ্যই সমস্যা হয়। এটা আমি এখনই আবার বলব। আরেকটা হচ্ছে গাইডিং ডিভাইস আমাদের বাকি রয়ে গেছে। এটার সময় আলোচনাটা আসবে আরকি। অবশ্যই ক্ষতি হয়। আমরা তাকে যখন মানে বাধা প্রদান করি, ক্ষতি হয়। আচ্ছা, সেটাই আমরা বলব আরকি। এই যে ৩ নম্বর হচ্ছে আরেকটা গাইডিং ডিভাইস দেখা যাচ্ছে। তো এই গাইডিং ডিভাইসের জন্য আচ্ছা, এই যে এখানে আমরা হচ্ছে ৩ নম্বর চলে আসো। যেই বেলুন নিয়ে আমরা কথা বলছিলাম। তো বেলুনের একটা তো আমরা বললাম যে বেলুন যদি আমরা যেই কারণে আমরা সেপারেটর ব্যবহার করি যে একটা বেলুন যেন আরেকটা বেলুনকে হচ্ছে সাথে সংঘর্ষ ঘটায় যেন ইয়ার্ন ছিঁড়ে না যায় এই ধরনের ঘটনাগুলি যেন না ঘটে। তো সেজন্য আমরা সেপারেটর ব্যবহার করি। বেলুন ফরমেশন হলে আরো একটা সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে মনে করো এইখানে যে ছবিটা আঁকা আছে এই ছবিটা আমি একটু পরে বোঝাচ্ছি। আপাতত আমি এখান থেকে একটা জিনিস ধরা যাক আমার বেলুনটা এরকম। মনে করো এরকম। আমার বেলুনটা হচ্ছে এরকম বিশাল একটা বেলুন মনে করো। তো এই বেলুনটা যখন তৈরি হয়ে গেল, বেলুনের শেষ মাথায় অর্থাৎ বেলুনটা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি স্ফীত হয়ে থাকে, যেই পয়েন্টে যেমন ধরা যাক এই পয়েন্টে সে সবচেয়ে বেশি বেলুনটা স্ফীত হয়ে আছে। এই পয়েন্টে বেলুন সবচেয়ে বেশি স্ফীত হয়ে আছে। যেই পয়েন্টে বেলুন সবচেয়ে বেশি স্ফীত হয়ে থাকে সেই পয়েন্টে কিন্তু হচ্ছে ইয়ার্নের টেনশন সবচেয়ে বেশি থাকে। কারণ তুমি যদি হাতে একটা সুতা নিয়ে এরকম হচ্ছে বেলুন তৈরি করো, এরকম করে ঘুরাইতে থাকো, তার মানে কিন্তু এই বেলুনের মধ্যে যে ইয়ার্নটুকু এদের মধ্যে কিন্তু একটা টেনশন তৈরি হচ্ছে অবশ্যই। আর এই টেনশনটা সবচেয়ে বেশি কোথায়? এই বেলুনের ভুঁড়িটা যেই জায়গায় সবচেয়ে বেশি চওড়া সেই জায়গায় হচ্ছে ইয়ার্নের টেনশন সবচাইতে বেশি। এবং তুমি বেলুনের পরিমাণ যত বাড়ায় দিবা, হ্যাঁ আমি একটা চওড়া বেলুন তৈরি করছি তাহলে কিন্তু সেই টেনশন তত বাড়বে। বেলুনের পরিমাণ যত কম টেনশন তত কম। আর বেলুনের পরিমাণ যত বেশি আমার টেনশন হচ্ছে তত বেশি থাকবে। তো তার মানে আমরা মাত্রই বললাম যে বেলুনের পরিমাণ বড় হয়ে যাওয়াটা কিন্তু টেনশন বৃদ্ধি পাওয়ারও একটা কারণ। এখন টেনশন নিয়ে বেলুন যদি বড় হয় আর যদি টেনশন বৃদ্ধি পায় তাহলে আমি কেন চিন্তা করব? আমার চিন্তার কারণ হচ্ছে এই বেলুনটা যে টেনশন বৃদ্ধি পাইলো তখন হবে কি বেলুন যত যেমন এই ছবিটা চিন্তা করো বেলুন যত বড় হবে শে- শেষমেশ এই টেনশনটা কিন্তু ঠেকবে হচ্ছে এই ট্রাভেলারের গায়ে এসে এবং বেলুন যত বড় হবে তত বেশি হচ্ছে টেনশন বৃদ্ধি পেতে থাকবে এবং যে টেনশনের ফলে সে হচ্ছে ছিঁড়ে যেতে পারে। বোঝা গেল কি? যদি আমি ইয়ার্নের বেলুনটা বড় হয় তাহলে শুধুমাত্র এটাই না যে পার্শ্ববর্তী বেলুনের সাথে সে আঘাত করতে পারে বরঞ্চ এই বেলুনের টেনশন হচ্ছে বৃদ্ধি পেলে ইয়ার্নটা হচ্ছে আমার ব্রেক করবে। ইয়ার্নটা আমার হচ্ছে ব্রেক করবে। তো তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে আমাকে বেলুনের সাইজ ছোট করার জন্য আমি এখানে যেটা করব সেটা হচ্ছে একটা তোমার হচ্ছে রিং ব্যবহার করব। রিং কিরকম? এই যে এখানে তোমার হচ্ছে মনে করো একটা বৃত্তাকার ডিভাইস সেটাই হচ্ছে রিং। এই যে এখানে আমাদের আহ এই যে আমাদের এখানে একটা বৃত্তাকার ডিভাইস দেখা যাচ্ছে। বৃত্তাকার এটা ক্রস সেকশনাল ভিউ এরকম সেই কারণে এটা এরকম লাগতেছে আর কি দেখতে কিন্তু এটা একটা বৃত্তাকার বাউন্ডারি মনে করে একটা গোল একটা রিং বাউন্ডারি বসায় দেওয়া হয়েছে আমাদের ল্যাপটপ মেশিন গুলিতে সাধারণত রিং রেল থাকে না সরি এই বেলুন কন্ট্রোল রিং বলা হয় এটাকে বেলুন কন্ট্রোল রিং থাকে না এই জন্য দেখাতে পারতেছি না এখানে অবশ্য দেখানো হয়েছে এই যে এখানে তোমার এই যে এটা একটা বেলুন কন্ট্রোল রিং প্রত্যেকটা প্যাকেজের পাশেই বেলুন কন্ট্রোল রিং বসায় দেওয়া উদ্দেশ্য হচ্ছে ইয়ার্নকে এই বেলুন কন্ট্রোল রিং এর মাঝখান দিয়ে যখন আনি তখন আর বেলুনটা বড় হতে পারবে না এই যে এখানে খেয়াল করো বেলুন কন্ট্রোল রিং এর মধ্যেই কিন্তু বেলুন তৈরি হয়ে গেছে আগে একটা বেলুন তৈরি হতো এখন বেলুন কন্ট্রোল রিং ব্যবহার করার ফলে দুইটা বেলুন তৈরি হচ্ছে কিন্তু ওই ছোট আকৃতি হওয়ার কারণে টেনশনটা হচ্ছে কমে যাচ্ছে বুঝতে পারছো কি বেলুন কন্ট্রোলিং ব্যবহার করার ফলে বড় একটা বেলুন ছিল এখন সেই বড় বেলুনটা হচ্ছে ছোট বেলুনে
পরিণত হয়ে গেল এবং ছোট বেলুনে পরিণত হয়ে যাওয়ার ফলে আমার কিন্তু ইয়ার্নের উপরে টেনশনটা হচ্ছে কমে গেল। তো এখানে আসলে ক্ষতি আছে কিনা? যে প্রশ্নটা কিছুক্ষণ আগে আসলো যে হ্যাঁ, উত্তর হচ্ছে অবশ্যই ক্ষতি আছে। ক্ষতির কারণটা হচ্ছে যদিও বেলুনের টেনশন কমে গেল, কিন্তু আ বেলুন কন্ট্রোল রিং এর সাথে কিন্তু ইয়ার্নের একটা ফ্রিকশন তৈরি হবে এইখানে। তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ার্নটাকে হচ্ছে বাধ্যতামূলকভাবে চেপে আসতে হয়েছে এই রিং এর কারণে। সেহেতু এই রিং এর সাথে ইয়ার্নের একটা ফ্রিকশন তৈরি হচ্ছে। এই ফ্রিকশনের ফলে যেটা হতে পারে যে যদি আমার ইয়ার্নটা 100% পলিয়েস্টার হয়, তখন হচ্ছে ফ্রিকশন যখন বেশি বাড়বে তো একটা ফ্রিকশনাল হিট তৈরি হবে এবং এই ফ্রিকশনাল হিটের ফলে হচ্ছে আমার 100% পলিয়েস্টার যদি ফাইবার হয় তাহলে কোনো ফাইবার হচ্ছে মেল্ট করতে পারে। অর্থাৎ ফ্রিকশনাল টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন হচ্ছে কিছু ফাইবার মেল্ট করতে পারে। এটা একটা সমস্যা হচ্ছে হবে বেলুন কন্ট্রোল রিং এর ফলে। এই হচ্ছে মোটামুটি বেলুন কন্ট্রোল রিং সংক্রান্ত আলোচনা। তো তোমাদের প্রশ্ন থাকলে করো। যদি প্রশ্ন থাকে। স্যার এটা কি বেলুন কন্ট্রোল রিং রিং বলা হয়? জি, জি। যেহেতু বেলুনের আকৃতিকে হচ্ছে মানে ছোট করার জন্য, যেহেতু বেলুনের আকৃতিকে ছোট করার জন্য হচ্ছে এই রিং এর ব্যবহার, সেহেতু এটাকে বলা হয় হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। আর কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে। আচ্ছা। তাহলে আমরা এখন আমার পক্ষ থেকে তাহলে আজকের মতো মোটামুটি কথা বলা শেষ।